আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। জানিয়ে দিব গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত গত 7 দিনে বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেট। তারা নতুন করে কোনো প্লেয়ারকে সাইন করিয়েছে কিনা বা নতুন করে কোনো প্লেয়ারের সাথে তারা কথাবার্তা বলছে কিনা, যেহেতু চলমান এনসিএল টি20 তে অনেকগুলো প্লেয়ার যারা পারফর্ম করেছে তারা এখন পর্যন্ত বিপিএল এ দল পায়নি, সেই প্লেয়ারদের দল পাওয়ার আপডেট কতটুকু আছে বা বিপিএল এর 7 দল তারা নতুন করে কোনো প্লেয়ারকে দলে ভেরাবে কিনা, লোকাল ক্রিকেটার অবভিয়াসলি, এবং সেই সাথে বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে আগামী 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল এর 11তম আসর মাঠে গড়াবে এবং গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে বিপিএল এর 7 দল নতুন করে অনেকগুলো প্লেয়ারকে তারা দলে ভিড়িয়েছে এবং নতুন করে অনেকগুলো প্লেয়ারকে দলে ফেরানোর একটা সুযোগ কিন্তু এখন পর্যন্ত আছে এবং বিপিএল শুরু হতে মাত্র 10 দিন বাকি আছে। এখন পর্যন্ত বিপিএল এর 7 দল নতুন করে যে প্লেয়ার বেরোনোর যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু এখনো প্রক্রিয়াধীন আছে এবং সেই সাথে অনেকগুলো দলে এখনো তাদের ফরেন ক্রিকেটার নেয়ার ক্ষেত্রে তাদের যে একটা পজিশন বা নেয়ার যে একটা সুযোগ সেটা কিন্তু থাকছে এবং সেই সাথে লোকাল ক্রিকেটার নেয়ার যে একটা সুযোগ সেটাও কিন্তু থাকছে। সো এই হিসাবে আমি যদি বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে সর্বপ্রথম যে দল নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি ফরচুন বরিশাল। এবং ফরচুন বরিশাল নিয়ে কথা বলতে গেলে ফরচুন বরিশাল গত বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিপিএল এ 2025-এ তারা মাঠে নামবে এবং এইবার আসলে আপনি যদি ফরচুন বরিশালের স্কোয়াডের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে এই স্কোয়াডে তারকা সমৃদ্ধ একটা স্কোয়াড এবং সেখানে ন্যাশনাল টিমের নিয়মিত প্লেয়াররা আছে এবং সেই সাথে ফরেন ক্রিকেটার তো তারা আসেনি। এবং নতুন করে সবচেয়ে বড় একটা নিউজ সেটা হচ্ছে তারা গত সপ্তাহে অর্থাৎ গত পরশুদিন তারা শাহিন শাহ আফ্রিদিকে তারা দলে ফিরিয়েছে এবং শাহিন শাহ আফ্রিদি খুব সম্ভবত 4 থেকে 5টা ম্যাচ খেলার সুযোগ পাবে। বাট এটি কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং বিপিএল এখন পর্যন্ত যতগুলো পেস বলার আছে বা যদি আপনি ওভারঅল যদি প্লেয়ারদের কথা চিন্তা করেন তাহলে কিন্তু শাহিন শাহ আফ্রিদি যে মাপের প্লেয়ার সেই মাপের প্লেয়ার কিন্তু বিপিএল এর অন্য কোনো দলে নেই। সো ফরচুন বরিশাল এমনিতেই শক্তিশালী ছিল, সো রাইট নাও তাদের যে স্কোয়াডটা সেই স্কোয়াড স্ট্রেংথটা কিন্তু আরো বেশি শক্তিশালী হলো এবং সেই সাথে ফরচুন বরিশালের যে আপনি যদি ওভারঅল প্লেয়ারদের কথা বলেন সেখানে তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত বা রিশাদ হোসাইন থেকে শুরু করে আপনি যতগুলো প্লেয়ার এই স্কোয়াডে আছে সবাইকে দেখবেন যে মোটামুটি সবে দুর্দান্ত ফর্মে আছে। এর মধ্যে চলমান এনসিএল টি20-তে তামিম ইকবাল 4 ম্যাচ খেলেছে, 4 ম্যাচে তিনি দুর্দান্ত ব্যাট করেছেন, প্রায় 3টা 50 করেছেন। সেই সাথে নাজমুল হোসেন শান্ত তিনি যদিও বাংলাদেশ দলের সাথে নেই, তিনি ইনজুরিতে ছিলেন, সো ইনজুরি থেকে ফিরে তিনি এনসিএল টি20-তে দুর্দান্ত বল করেছেন। এবং সেই সাথে রিশাদের কথা যদি আমি আলাদা করে বলি তাহলে রিশাদ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের লেগ স্পিনারদের মধ্যে অর্থাৎ স্পিনারদের মধ্যে যদি আপনি সেরা 3জন স্পিনার যদি খোঁজেন তাহলে কিন্তু রিশাদকে আপনার রাখতে হবে। সো ফরচুন বরিশালের যে স্কোয়াডটা বা তাদের স্কোয়াড সিলেকশনটা সেটা কিন্তু দুর্দান্ত ছিল এবং সেই সাথে মুশফিক রহিম তিনি ইনজুরিতে ছিলেন, তিনি ইনজুরি থেকে ব্যাক করেছেন। নাজমুল হোসেন শান্ত তিনি ইনজুরিতে ছিলেন, তিনিও ইনজুরি থেকে ব্যাক করেছেন এবং সেই সাথে তাওহিদ হৃদয় তিনিও ইনজুরিতে ছিলেন, ইনজুরি থেকে ব্যাক করেছেন। সো ওভারঅল ফরচুন বরিশাল টিমটা কিন্তু এই মুহূর্তে রেড হট ফর্মে আছে। সো তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা কিন্তু তারা প্রুভ করেছে, সেটা তাদের প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে তাদের প্লেয়ারের ফর্ম বা সেই সাথে তাদের যে শাহিন শাহ আফ্রিদিকে দলে ইনক্লুশন করা সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে ফরচুন বরিশাল সবচাইতে টপ একটা টিম এবং তারা কিন্তু এইবারের বিপিএল এ কিন্তু শিরোপার দাবিদার, এটি কিন্তু আমরা সবাই জানি। সো এরপরে আমি যদি ঢাকা ক্যাপিটালস নিয়ে কথা বলি তাহলে ঢাকা ক্যাপিটালস গত সপ্তাহে তারা শুধু শুভম রঞ্জন নামের একজন আমেরিকান ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছিলেন, যদিও তিনি ইন্ডিয়ান অরিজিন বাট তিনি আমেরিকার হয়ে ক্রিকেটটা খেলেন। সো তাকে তারা দলে ভিড়িয়েছিল, নতুন করে কোনো প্লেয়ারকে তারা দলে ভিড়িয়েছে কিনা এই ব্যাপারে ঢাকা ক্যাপিটালসের সিও তিনি কিন্তু অনেকভাবে কথা বলেছেন এবং অনেকভাবে তিনি বলেছেন যে নতুন করে কোনো প্লেয়ারকে তারা যদি সাইন করায় তাহলে সেই প্লেয়ারগুলোকে নিয়ে নতুন করে কোনো ডিক্লারেশন বা গণমাধ্যমে তিনি কোনো কথা বলবেন না, কারণ অলরেডি তাদের একটা ডিজাস্টার হয়ে গেছে। সেটা হচ্ছে অ্যালেক্স সেলসকে নিয়ে ঢাকা ক্যাপিটালস অনেক পজিটিভ ছিল, তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা ঘোষণাও দিয়েছিল কিন্তু শেষ মোমেন্টে কিন্তু সেই চুক্তিটা বাতিল করে অ্যালেক্স সেলস কিন্তু রংপুর রাইডার্সে চলে যায়। সো সেইখান থেকে তারা একটু সতর্ক আছে এবং তারা এই মুহূর্তে অনেকগুলো প্লেয়ারের সাথে যোগাযোগ করছে, বাট সেটা কিন্তু গণমাধ্যমে এখনো তারা বলেনি। যদিও সেগুলো ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আছে বা অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছে, সেখানে ইংল্যান্ডের ক্রিকেটার আছে। সো আমরা ধরতেই পারি যে বিপিএল এ কিন্তু ঢাকা ক্যাপিটালসের জার্সিতে বড় কিছু নাম আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা ক্যাপিটালসের সিও তিনি কিন্তু বারবার বলেছেন যে আমরা নতুন করে কোনো প্লেয়ারকে যদি সাইন করাই তাহলে সেই প্লেয়ারদের নাম কিন্তু আমরা কখনোই ঘোষণা করবো না, সেটা আপনারা মাঠে গিয়ে যখন খেলবে তখন আপনারা দেখতে পারবেন। এবং সেই সাথে সাইম আয়ুব যিনি ঢাকা ক্যাপিটালসের অন্যতম গুরুত্বপূর্ণ একজন বিদেশি প্লেয়ার, তাকে আপাতত দলের সাথে মেবি পাচ্ছে না, কারণ এই মুহূর্তে সাইম আয়ুব সবচেয়ে ভালো ফর্মে আছেন। আফ্রিকার সাথে তিনি প্রথম ওডিআইতে 98 করেছিলেন, এরপরে তিনি 100 করলেন। সো ওভারঅল সাইম আয়ুব কিন্তু অনেক দুর্দান্ত একটা ফর্মে আছেন, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড
তাকে এনএসি এখন পর্যন্ত দেয়নি এবং সাইম আইয়ুবকে খুব সম্ভবত বিপিএল এ ঢাকা ক্যাপিটালস যে সার্ভিসটা পাচ্ছিল বা পাওয়ার আশা করছিল সেটা কিন্তু পাচ্ছে না। এবং সেই সাথে চলমান এনসিএল টি-20তে হাবিবুর রহমান সোহানের যে ফর্ম সেটা কিন্তু ঢাকা ক্যাপিটালসের জন্য দুর্দান্ত একটা ব্যাপার। এবং সেই সাথে সাব্বির রহমান তিনি এই মুহূর্তে লঙ্কা টি-20 হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে তিনি মাঠে মোটামুটি ভালো খেলেছেন, যে কয়টা বল খেলার সুযোগ পেয়েছেন সেই কয়টা বলে তিনি ভালো খেলেছেন এবং সেই সাথে দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সো তিনি লঙ্কান থেকে এবং শ্রীলঙ্কান থেকে তিনি চ্যাম্পিয়ন হওয়ার যে একটা কনফিডেন্স সেটা নিয়ে কিন্তু বিপিএল এ যোগ দিবেন। সো ওভারঅল ঢাকা ক্যাপিটালসের জন্য অনেক অনেক শুভকামনা এবং ঢাকা ক্যাপিটালসে অনেক বড় বড় নাম দেখার কিন্তু অপেক্ষায় আমরা আছি। এরপর যদি আমি দুর্বার রাজশাহী নিয়ে কথা বলি তাহলে দুর্বার রাজশাহী কিন্তু নতুন করে কোনো প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত তারা আপডেট দেয়নি, শুধুমাত্র ড্রাফটের পরে দেশি কিছু প্লেয়ারকে তার দলে ফিরিয়েছিল। এর মধ্যে আসাদুজ্জামান পায়েল বা মিজানুর রহমান এবং সেই সাথে বিদেশি একমাত্র প্লেয়ার বিলাল খানকে তারা দলে ফিরিয়েছিল। এবং বাকি যে তাদের স্কোয়াডের দিকে যদি আপনি দেখান তাহলে কিন্তু এখনো বিদেশি প্লেয়ার নেওয়ার একটা সুযোগ আছে এবং সেই সাথে অনেকগুলো আপনি যদি চান তাহলে দেশি প্লেয়ার কিন্তু নেওয়ার একটা সুযোগ তাদের আছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ফেসবুকে বা কোনো গণমাধ্যমে কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি যে তারা কাদের কাদের নিচ্ছে। বাট আমরা অনেক জায়গায়, আমি অনেক ভিডিওতে কথা বলেছি, সেখানে মোহাম্মদ হ্যারিস বা ফখর জামান বা টম ব্রুস বা অ্যালেক্স রস এই টাইপের বা দোসান হিমান্তর মতো অনেক প্লেয়ারের নাম কিন্তু আমি বলেছি, বাট এগুলো কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। আশা করছি যে 1-2 দিনের মধ্যে সেই ঘোষণাগুলো আসবে, কারণ বিপিএল শুরু হতে তো খুব বেশি সময় নেই এবং বিপিএল এর দলগুলো এখন কিন্তু ফ্রি হবে এবং তারা কিন্তু ক্যাম্প শুরু করে দিবে। সো তাদের জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘোষণাটা করতে হবে। এবং সেই সাথে চলমান এনসিএল টি-20তে দুর্বার রাজশাহীর যে ব্যাটাররা, সেখানে আকবর আলীর কথা বলেন বা জিসান আলমের কথা বলেন বা এনামুল হক বিজয়ের কথা বলেন, সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন এবং সবাই 170+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং বিজয় লাস্ট ম্যাচে তিনি 100 করেছেন, দেন জিসান আলম তিনি 100 করেছেন, 3টা 50 করেছেন। এবং সেই সাথে দুর্বার রাজশাহীর যে ক্যাপ্টেন হিসেবে যাকে ভাবা হচ্ছে আকবর আলী, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন এবং সেই সাথে আকবর আলীর যে দল ম্যানেজমেন্ট করার ক্ষমতা সেটা কিন্তু আসলে দুর্দান্ত। এবং দুর্বার রাজশাহী কিন্তু আকবর আলীকে ক্যাপ্টেন বানানোর জন্য অনেক বেশি পজিটিভ এবং দুর্বার রাজশাহীর জন্য অনেক অনেক শুভকামনা। এবং তাদের দলে যে নতুন প্লেয়ার দরকার আছে সেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, সো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। সো এরপর আমি যদি সিলেট স্ট্রাইকার্স নিয়ে কথা বলি তাহলে সিলেট স্ট্রাইকার্সের নতুন করে কোনো আপডেট নেই, শুধুমাত্র তারা ড্রাফটের পরে একজন আমেরিকান ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছিলেন, এরপর শুধুমাত্র বাংলাদেশে একজন মেহেদী হাসান সোহাগকে তারা দলে ফিরিয়েছে। বাকি তাদের দলেও কিন্তু লোকাল ক্রিকেটার নেওয়ার একটা সুযোগ আছে, অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটার নেওয়ার কিন্তু একটা সুযোগ আছে এবং সেই সাথে ফরেন ক্রিকেটার নেওয়ারও কিন্তু অনেক বেশি সুযোগ আছে। কিছুদিন আগে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজমেন্ট থেকে গণমাধ্যমের সাথে কথা বলা হয়েছে এবং সেখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে নতুন করে অনেকগুলো প্লেয়ারের সাথে তারা কথাবার্তা বলছে, বাট এগুলো এখনই তারা ডিসকাস করতে যাচ্ছে না। অনেক স্ট্র্যাটেজি থাকতে পারে, কারণ এই মুহূর্তে কিন্তু বিপিএল এ মানে একদম হাইজ্যাকিং যে একটা সিস্টেম, সেটা আমরা ফুটবলে যেটা 80 বা 90-তে যেটা দেখতাম যে একটা প্লেয়ারকে সাইন করালে সেই প্লেয়ারকে হাইজ্যাকিং করে নতুন করে অন্য একটা দলের সাইনিং করানো হতো, এই সেম কাজটা কিন্তু বিপিএল এ হয়ে যাচ্ছে। সেটা ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের মধ্যে যে একটা স্টোরি, সেটা আমি অনেকবারই বলেছি, মঈন আলীকে নিয়ে একটা স্টোরি, সেই সাথে ঢাকা ক্যাপিটালস এবং সেই সাথে আপনি যদি বলেন রংপুর রাইডার্সের মধ্যে অ্যালেক্স সিলসকে নিয়ে একটা স্টোরি ছিল এবং সেই সাথে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ফরচুন বরিশাল এবং সেই সাথে আপনি যদি বলেন তাহলে ঢাকা ক্যাপিটালসের মধ্যে কিন্তু একটা হাইজ্যাকিং ব্যাপার কিন্তু হয়েছে। সো এবার কিন্তু বিপিএল এর প্রত্যেকটা দল কিন্তু তারা চাচ্ছে যে তাদের দলে নতুন করে কোনো প্লেয়ারকে দলে ফেরালে সেটা আসলে অফিসিয়াল কোনো ঘোষণা তারা দিবে না, শুধুমাত্র মাঠে যখন নামবে তখন তারা প্লেয়ারদের সাথে গণমাধ্যমে কথা বলবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই সাথে সিলেট টাইগার্সের যে প্লেয়াররা যারা চলমান এনসিএল টি-20তে আছেন এর মধ্যে খুব বেশি ভালো সবাই ফর্মে নেই, তবে তাদের দলে তানজিম হাসান সাকিবের কথা বলেন বা জাকের আলী অনেকের কথা বলেন, সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। এবং তানজিম হাসান সাকিব তিনি গ্লোবাল টি-20 সুপার লিগ খেলে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। এবং সেই সাথে আমি যদি বলি তাহলে জাকের আলী অনেক বাংলাদেশের যে ন্যাশনাল টিম সেখানে ওডিআই ফরম্যাট বলেন বা টি-20 ফরম্যাট বলেন বা টেস্ট ফরম্যাট বলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ট্যুর বলেন, সবচাইতে সেরা ব্যাটসম্যান কিন্তু জাকের আলী অনেক এবং তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। সো এই ফর্মগুলো কিন্তু সিলেট টাইগার্সকে অনেক বেশি হেল্প করবে, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং সিলেট টাইগার্সের ক্যাপ্টেন মেবি জাকের আলী অনেককে দেওয়া হবে এমনটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সো এরপরে আমি যদি চিটাগং কিংস নিয়ে কথা বলি তাহলে চিটাগং কিংসের নতুন করে কিছু প্লেয়ারকে তারা খোঁজা হচ্ছে সাকিবের বিকল্প হিসেবে। সাকিব যেহেতু বিপিএল খেলার সুযোগ যে থাকার কথা বা তিনি বিপিএল খেলবেন এমনটা কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই এবং তিনি বিপিএল খুব সম্ভবত খেলতে পারছেন না, এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। এবং মাঝে কিছু সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে মোসাদ্দেক হোসেন সৈকতকে সাকিব আল হাসানের পরিবর্তে প্লেয়ার হিসেবে নিবে, কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু নিজের একটা অবহেলার কারণে তিনি কিন্তু বিপিএল খেলার একটা অপরচুনিটি মিস করলেন। কারণ আমরা সবাই জানি যে বিপিএল এর আগে চলমান এনসিএল টি-20তে অনেক যারা বিপিএল এর দল পায়নি অনেকগুলো প্লেয়ার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি মালিকের কিন্তু তাদের দিকে একটা নজর আছে। কিন্তু সেখানে মোসাদ্দেক হোসেন সৈকত তিনি কি করলেন, লঙ্কান টি-20 টুর্নামেন্ট খেলতে গেলেন এবং সেখানে গিয়ে খুব একটা ম্যাচ খেলার সুযোগ পেলেন এবং যে ম্যাচগুলো সুযোগ পেয়েছেন সেখানে কিন্তু তিনি কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। সো
আমরা যেটা ভাবছিলাম যে মোসাদ্দেক হোসেন সৈকতকে চিটাগং কিংস পিক করবে, বাট সেখানে সেই সিদ্ধান্ত থেকে কিন্তু অফিসিয়ালি তারা সরে এসেছে। যদিও তো সেটা অফিসিয়াল বলেনি, বাট আমি অফিসিয়াল বললাম একটা কারণেই, কারণ এটা কিন্তু আমরা শুনতে পেরেছি যে মোসাদ্দেক হোসেন সৈকতকে নেওয়ার যে একটা অপরচুনিটি ছিল সেই সুযোগ থেকে তারা কিন্তু চলে এসেছে এবং সেই সাথে তাদের দলের শরীফুল ইসলাম, তিনি যদিও অফ ফর্মে আছে, তাকে নিয়ে একটা চিন্তার একটা বিষয় থেকেই যাচ্ছে এবং সেই সাথে তাদের দলের সবচেয়ে রেড হট ফর্মে যিনি আছেন সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। তিনি কিন্তু বাংলাদেশের টি-20 দলের হয়ে যে পারফরমেন্স করেছে 2টি ম্যাচে এবং এক ম্যাচে তো তিনি ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন। এবং সেই সাথে আমি যদি বলি পারভেজ হোসেন ইমনের কথা বলি, তাহলে পারভেজ হোসেন ইমন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় যে টি-20 ম্যাচটা হলো সেখানে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে। সো এই মুহূর্তে চিটাগং কিংসের যে প্লেয়ার যারা আছে, নাইম ইসলামের কথা বলেন বা শামীম হোসেন পাটোয়ারির কথা বলেন অথবা পারভেজ হোসেন ইমনের কথা বলেন, সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। সো ওভারঅল চিটাগং কিংসের যে টিমটা সেখানে কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, সাকিব আল হাসানকে নিয়ে কন্ট্রোভার্সি আছে এবং সেই সাথে মঈন আলীকে নিয়ে কন্ট্রোভার্সি আছে। সো ওভারঅল কিন্তু চিটাগং কিংস এই মুহূর্তে খুব একটা স্টেবল একটা টিম আমি বলছি না, কারণ তাদের দলে নতুন করে অনেকগুলো প্লেয়ার তারা এখন পর্যন্ত ইনক্লুড করবে বা নতুন করে প্লেয়ার সাইন করবে, কারণ সাকিব আল হাসানকে ঘিরে যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা কিন্তু এখন বাদ দিতে হচ্ছে এবং তাদের কিন্তু প্ল্যান বিতে যেতে হচ্ছে। সো একটা দল যখন টুর্নামেন্ট শুরুর আগে তাদের প্ল্যান চেঞ্জ করতে হয় তখন কিন্তু সেই দলের জন্য সেই কাজটা অনেক বেশি কঠিন হয়ে যায়, সেটা কিন্তু আমরা সবাই জানি। সো চিটাগং কিংস শেষ পর্যন্ত কি করে সেটা কিন্তু এখন দেখার বিষয়। এরপরে আমি যদি রংপুরের রেডস নিয়ে কথা বলি, তাহলে রংপুরের রেডস নিয়ে গত সপ্তাহে আমি একটা নিউজ দিয়েছিলাম আপনাদের যে আল্লাহ গাজানফারকে খুব সম্ভবত রংপুর রাইডার্স শুরু থেকে পাবে না, শুরু থেকে পেলেও হয়তো 2-3টে ম্যাচ খেলার সুযোগ পাবে, এরপরে কিন্তু সুযোগ পাবে না, যেহেতু তার আইএল টি-20 অথবা এসএ টি-20 একটা দলের সাথে চুক্তিবদ্ধ অলরেডি হয়ে গেছে বা হচ্ছে এবং কিন্তু প্রসেসিং এ আছে। সো আল্লাহ গাজানফারকে নিয়ে যে রংপুর রাইডার্স দর্শকদের মধ্যে একটা যে প্রত্যাশা ছিল বা একটা যে আশা ছিল সেটা কিন্তু আসলে শেষ করতে হবে, কারণ তিনি হয়তো বিপিএল খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাবেন না। এবং সেই সাথে আমি যদি বলি সাদিকুল্লাহ আতালের কথা বলি, তিনিও বিপিএল খেলতে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে। এবং সেই সাথে গ্লোবাল টি-20 যে টুর্নামেন্ট সেখানে জ্যাক চ্যাপেল নামের যে একটা পেস বোলার ছিল তিনি কিন্তু আসলে বিপিএল খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশের দর্শক বা যারা সাংবাদিক ছিল গ্লোবাল টি-20 সুপার লিগের ফাইনালের পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বিপিএল খেলতে চান কিনা, তিনি সরাসরি উত্তর দিয়েছেন যে বিপিএল কর্তৃপক্ষ অর্থাৎ তিনি বলেছেন যে রংপুর কর্তৃপক্ষ যদি তাকে চায় তাহলে আমি সবসময়ের জন্য রেডি আছি এবং তিনি যদি চান বা রংপুর রাইডার্স কর্তৃপক্ষ যদি চান তাহলে কিন্তু জ্যাক চ্যাপেলকে আমরা দেখতে পারবো। এবং সেই সাথে তাদের দলের যে প্লেয়ার যারা আছে, আপনি যদি বলেন যে নাহিদ রানের কথা বলেন অথবা আপনি যদি সৌম্য সরকারের কথা বলেন, সবচেয়ে বড় নিউজ যেটা সেটা হচ্ছে সৌম্য সরকার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন, তিনি ওডিআইতে ভালো ফর্মে আছেন এবং সেই সাথে গ্লোবাল টি-20 সুপার লিগে তিনি ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সো সৌম্য সরকার কিন্তু এই মুহূর্তে ইনজুরিতে মাঠের বাইরে আছে এবং তার ইনজুরি ঠিক হতে খুব সম্ভবত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু 2 সপ্তাহের মধ্যে সেটা কভার হলেও রংপুর রাইডার্সের যে ওপেনিং কয়টা ম্যাচ আছে সেই ম্যাচগুলো কিন্তু সৌম্য সরকার মিস করছেন, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। এবং সেই সাথে আমি যদি বলি শেখ মেহেদির কথা, শেখ মেহেদি কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত একটা ফর্মে আছেন এবং তার যে খেলার কোয়ালিটি, এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। সো ওভারঅল আমি যদি বলি তাহলে রংপুর রাইডার্সের প্লেয়াররাও কিন্তু অনেক ফর্মে আছে, বাট দুঃখের বিষয় সেটা হচ্ছে সৌম্য সরকারকে তারা শুরুর দিকে পাচ্ছে না এবং টুর্নামেন্টের মাঝ পর্যায়ে হয়তো তাকে পাবে। এবং সেই সাথে সাইফুদ্দিনের যে অফ ফর্মে সেটা নিয়েও কিন্তু আপনার রংপুর রাইডার্সকে ভাবতে হবে। সো ওভারঅল রংপুর রাইডার্সের এই হচ্ছে সর্বশেষ আপডেট। এরপরে আমি যদি সর্বশেষ দল খুলনা টাইগার্স নিয়ে কথা বলি, তাহলে খুলনা টাইগার্স এই মুহূর্তে তাদের দলে নতুন করে কোনো আপডেট দেয়নি, শুধুমাত্র গত সপ্তাহের আগের সপ্তাহে এখন পর্যন্ত যে আপডেটটা আমরা দিয়েছিলাম, যদিও অফিসিয়াল কোনো ঘোষণা তারা এখন পর্যন্ত দেয়নি এবং বাট আমরা কিন্তু অনেকভাবেই সেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ইব্রাহিম জারদান এবং ডাওরাস রাসেলকে তারা দলে ফিরিয়েছে। এবং সেই সাথে তাদের দলের যে প্লেয়ার আমি যদি বলি তাহলে সেখানে মোহাম্মদ নাইম শেখ, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন, মানে তিনি চলমান এনসিএল টি-20তে তার নেতৃত্বে ঢাকা মেট্রো তারা একদম পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে, অর্থাৎ 7 ম্যাচের মধ্যে 7টা তিনি ম্যাচ জিতেছেন এবং সেই সাথে টপ রান স্কোরের মধ্যে কিন্তু তার নাম আছে। সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে খুলনা টাইগার্স তারা এখন পর্যন্ত তাদের স্কোয়াডের দিকে যদি তাকান তাহলে মোটামুটি একটা স্টেবল টিম আছে, বাট তাদের দলে কিন্তু এখন অনেকগুলো প্লেয়ার নেওয়ার একটা বাকি আছে বা সেই পজিশনটা বা নেওয়ার সুযোগ আছে। সো এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত তারা আসলে নতুন করে কোনো প্লেয়ারকে তারা দলে ফিরান কিনা। সো এই হচ্ছে বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেট। সো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।